প্রকাশ্যে যেভাবে একজন মহিলাকে হেনস্থা করা হচ্ছে। দেখুন একবার ছবিটা, তার অপরাধ একটাই যে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। দেখুন একবার ছবিটা। পিঙ্কি, ছবিটাই তো অনেক কথা বলে দিচ্ছে যে এভাবে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান তিনি দিয়েছিলেন, তারপরেই পরিণতি। একদম। আমি একটু দেবশ্রীদির কাছে যাবো। দেবশ্রী চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, লেখক। দেবশ্রী, এই ছবিটা, যে ছবিটা দেখা যাচ্ছে, একজন মহিলাকে ঘিরে ধরে কয়েকজন যুবক ইট বালি পাথর মারছে, আরো জানি না এই ক্যামেরা বন্ধ হওয়ার পর আরো কত কি হয়েছিল। আপনি একজন লেখক, আপনাকে এই ছবিটা কতটা বিচলিত করছে? এটা আমাদের পাশের দেশ, এটা আমাদের আপন দেশ, আমাদের ভাই বোনেরা থাকে বলে আমরা এতদিন পর্যন্ত মনে করতাম, সেই দেশের ছবি এটা। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। আমাদের একটা কথা ভুললে চলবে না যে দক্ষিণ পূর্ব এশিয়া একটি বৃহৎ শক্তির উত্থান হচ্ছে, এবং তা হচ্ছে ভারতবর্ষ। এবং ভারতবর্ষের প্রতি এখন কিন্তু পৃথিবীর যে শক্তিশালী দেশগুলো প্রত্যেক দেশের নজর রয়েছে, এবং যে কোনো ভাবে ভারতকে শেষ করার একটা পরিকল্পনা কিন্তু চলছে চারদিকে। একটা সেলে যখন ক্যান্সার ধরে তখন চারপাশে সবকটা ভালো সেলেও কিন্তু সে ক্যান্সারটা ছড়িয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি ভারতের কিন্তু চারপাশে সে ক্যান্সার সেলগুলোকে তৈরি করা হচ্ছে। কালকে যখন মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়, সেই মুহূর্তে আমার অস্কার জয়ী বিখ্যাত চলচ্চিত্র শিল্পী ইরানের তারেন আলী দুস্তির কথা আমার ভীষণভাবে মনে পড়ছিল। সময়টা ছিল 2022 সালে 13ই সেপ্টেম্বর। মাসা আমিনিকে যখন তেহরান মেট্রো থেকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয় হিজাব না পরার জন্য, এবং তারপরে যখন পুলিশ কাস্টাডির মধ্যে যখন তার অস্বাভাবিক মৃত্যু হয়, তখন সেই সময় কিন্তু এই ভদ্রমহিলা, যিনি হচ্ছেন বিখ্যাত অস্কার জয়ী একজন চিত্রশিল্পী তারেন আলী দুস্তি, তিনি এটা প্রতিবাদ করে একটা পোস্ট দিয়েছিলেন, এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং সেম জিনিস আমরা দেখছি, বাক স্বাধীনতা রুদ্ধ করে দেওয়ার একটা চেষ্টা চলছে, একদম মানে যেটা জিহাদ বলি আমরা ইসলামিক ভাষায়, সেইভাবে। এইখানে আমি আরেকজনের কথা বলতে চাই, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট করাচি পাকিস্তান সাবিন মেহমুদের কথা বলতে চাই। সাবিন মেহমুদ একটা শো করতেন, অ্যান্ড আনসাইলেন্স ইন বালুচিস্তান। সেখানে তিনি বালুচিস্তানের উপর পাকিস্তানের অত্যাচারগুলোকে তুলে ধরতেন। করাচির রাস্তার মধ্যে তাকে গুলি করে মেরে দেওয়া হয়। আমরা আফগানিস্তান ফুটবল টিম, ক্রিকেট টিমের মহিলাদের টিমের ওপরে আমরা মানে নিষেধাজ্ঞা জারি করতে আমরা দেখেছি। সেখানে আমার ফানসুর বাসির বলে একজন মহিলা ক্রিকেটার আছেন, তিনি যখন একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেটাও আমার ভীষণভাবে এই মুহূর্তে মনে পড়ছে, যে আহমদুল্লাহ ওয়াসিফ বলে একজন তালিবানের যে কালচারাল কমিশনের যিনি হেড ছিলেন, তিনি বলেছিলেন মহিলারা কোনো রকম খেলায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ শরীরটা দেখা যাবে তাতে। এতে মেয়েদেরকে রাস্তার মধ্যে যে হারে আমরা, এবার দেখুন সেম জিনিস বাংলাদেশে হচ্ছে, প্রকাশ্যে বেত্রাঘাত করা হচ্ছে কি জন্য? হিজাব না পরার জন্য। সেম জিনিস আমরা আফগানিস্তানে দেখেছি। এবার এরপরে তো বাংলাদেশের তো আমরা বুঝতেই পারছি যে চূড়ান্তভাবে মৌলবাদী উত্থান হয়েছে, এবং এরপরে বাংলাদেশকে শেষ করে দেওয়া হবে। শেষ করে দেওয়ার পরে তার প্রভাব কিন্তু ভারতবর্ষের উপরে চূড়ান্ত ভাবে পড়তে চলেছে, এবং একটা দেশে কট্টরপন্থায় আফগানিস্তানকে হারিয়ে দিচ্ছে বাংলাদেশ, যেভাবে অন্ধকার জগতের দিকে যাচ্ছে ডুবে। অরিত্র, এখানেই তো প্রশ্ন, আমাদের প্রতিবেশী একটা দেশ যাদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক ছিল, বা তাদের সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক যে একটা মানে বন্ধন, সেই বন্ধন একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল। সাংস্কৃতিক কেন পৌলমী, ভাষার সম্পর্ক। আমরা দুটো দেশ একই ভাষা বলি, সেই ভাষা আমরা দেখতে পাচ্ছি পাশের দেশে সেই ভাষাকে, সেই সংস্কৃতিকে, সেই ভুলুণ্ঠিত করা হচ্ছে কার্যত। দেখুন, এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে, এখানে আরো একটা কমন ফ্যাক্টর হচ্ছে দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার নামও এক। এবং এখন যেটা দাঁড়িয়েছে যে বাংলা ভাষাটাকেই, যে ভাষার ওপর ভিত্তি করে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নিজের আইডেন্টিটি তৈরি করে, সেই ভাষাটাকেই তারা অস্বীকার করতে শুরু করছে। এবং আমরা এখানে শুধু গ্রেফতার দেখছি, আরো বেশ কিছু খবর গতকালই আমার কাছে এসে পৌঁছেছে, যেখানে ধরুন কিছু ছোট ছোট সিভিল সোসাইটি গ্রুপ, যাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তারা এই হত্যালীলা ধ্বংস থামানোর জন্য ছোট ছোট ধরুন কোথাও কোনো পথনাটিকা আয়োজন করছেন, কিংবা কোথাও একটা গান গাইছেন রাস্তায় চারজন মিলে, সেইখানে গিয়ে পর্যন্ত তাণ্ডবলীলা চালানো হচ্ছে। অতএব এখানে একটা স্পষ্ট ব্যাপার হচ্ছে, আপনি আইদার ধর্মীয় মৌলবাদ এবং কট্টরপন্থার পক্ষে আসুন, অথবা আপনি ঘরে বসে থাকুন, এর বাইরে আপনার কোনো কণ্ঠ থাকবে না।
এই জায়গাটায় যে ফ্রিডম অফ স্পিচের কথা যেটা কনস্টিটিউশনে প্রত্যেক দেশের গণতন্ত্রেই বলা হয়েছে, সেইখানে এই মুহূর্তে বাংলাদেশে কোনো ফ্রিডম অফ স্পিচ নেই। এই মুহূর্তে আপনাকে যদি স্পিচ থাকতে হয় তাহলে সেই স্পিচটা হতে হবে রাষ্ট্রের কথা। সেই রাষ্ট্রের কথাটা কে? ইউনূসকে, মোহাম্মদ ইউনূসকে যারা চেয়ারে বসিয়েছে, সেই ধর্মীয় উগ্রপন্থার যারা প্রোপাগেট করছেন, সেই দল বা সেই কমিউনিটির মানুষদের কথা আপনি বলতে গেলে মৌলবাদের কথাই বলতে হবে। দেবশ্রীদির কাছে আসবো আমরা। কট্টর মৌলবাদের কথা হচ্ছে, আমরা এর আগেও ছবিটা দেখেছিলাম যখন অগাস্টে সরকারের পতন হয়েছিল, শেখ হাসিনা যখন সরকার পতন হলো একইভাবে তাণ্ডব লীলা চলেছিল। আর এখানে আমরা দেখছি বারবার একটা ভারতকে কাঠগড়ায় তোলার মরিয়া চেষ্টা। বাংলাদেশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে শেখ হাসিনা তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন, তারপরে অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছে আর এর জন্য দায়ী ভারত। একটা কথা আছে না, আত্মঘাতী বাঙালি। এখন বাংলাদেশের অবস্থা হচ্ছে তাই। এদের তো বিচার বুদ্ধি করার ক্ষমতা কিছু নেই। এরা একদম এখন যারা ছাত্র সমাজ বলে নিজেদের পরিচয় দিচ্ছে একদম অশিক্ষিত। এদের কালকে যে উল্লাস নৃত্য আমি দেখেছি, আবার ভারতের গান চালিয়ে নাচছে অসভ্যের মতন। এরা কি দেশের প্রতিনিধিত্ব করবে ভবিষ্যতে? এবার বলা হয় ইউনিসের কথায় আসে। ইউনিস হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। যেমন লাদেনকে তৈরি করেছিল পৃথিবীর বৃহত্তম শক্তি, ইউনিসকে এখন তৈরি করা হয়েছে। নোবেল কমিটি কি করছে? যে এইভাবে হিন্দু সংগ্রাম করছে বাংলাদেশের বুকে, যেভাবে শুধু হিন্দু কেন, যারা শেখ হাসিনার দলের লোক মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা মুছে দিচ্ছে, সেই ইউনিসের কাছ থেকে নোবেল কেড়ে নেওয়া হচ্ছে না কেন? ওটা ফ্র্যাঙ্কেনস্টাইন। এইভাবে বাংলাদেশকে শেষ করবে। বাংলাদেশকে শেষ করে আফগানিস্তানে যেমন ঢুকেছিল আমেরিকা, এবার বাংলাদেশে ঢুকে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ থেকে আরম্ভ করে সবকিছু ওরা শেষ করবে। পরে বাংলাদেশ একটা দ্বিতীয় আফগানিস্তান হতে চলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর একটা শক্তির উত্থান, আমি আগেও বলেছি, ভারত। চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলে বা সানাসি আক্রমণের একটা চেষ্টা চলছে। এখন এই মুহূর্তে যদি প্রতিবাদ করতে হয়, এখন ইরানের মতন প্রতিবাদ করতে হবে। বাংলাদেশি বোনেদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা রাস্তায় নামো, তোমরা রাস্তায় নেমে তোমরা প্রতিবাদ করো। এরপরে কিন্তু তোমাদের ইরানের মতন অবস্থা হবে। এবার রাস্তায় নিয়ে গিয়ে না, এবার গুলি করে মারবে বাক স্বাধীনতার জন্য তোমাদের। এখন তো তালেবান সরকার করেই দিয়েছে যে রাস্তায় কোনো মহিলা কারোর সঙ্গে কথা বলতে পারবে না, তাহলেই তাকে বেত্রাঘাত করাবে, নয়তো খুন করে দেওয়া হবে। এই দেবশ্রীদির কথা সূত্র ধরে অরিত্রর কাছে আসবো। আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বলেছিলেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে। বাংলাদেশের জন্য তো বোধহয় এই কথাটাই প্রযোজ্য, কেননা শিল্পীরা, সাহিত্যিকরা বা সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু সনাতনীরা যদি এককাট্টা না হয় তাহলে তো এই পরিস্থিতি বারবার হবে। এইভাবে প্রতিবাদ করলেই গ্রেফতার হবে, আটক হবে, অগ্নিসংযোগ, ধূলিসাৎ হবে, ধ্বংসলীলা দেখতে হবে। মানে জিহাদিদের মুক্তাঞ্চল তো আরো নতুন করে স্বাগত জানাতে হবে যদি আমরা এককাট্টা না হই। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের জন্য সমাধান খুব একটাই, এবং সেটা খুব স্পষ্ট, যেটা আপনি বলছেন যে সকলকে এক হওয়ার কথা। তার কারণ এই মোহাম্মদ ইউনূস আর তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে, পুলিশ রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের মোট যে সাধারণ মানুষ বা নাগরিক, তাদের থেকে জনসংখ্যায় কম। ফলে সাধারণ মানুষ, যার রিপোর্ট বেরিয়েছে বিভিন্ন জায়গাতে, তারা কিন্তু কেউই এই হত্যালীলাকে সাপোর্ট করছেন না। তারা ভয়ে নিজেদের প্রাণ সংশয়ের জন্য তারা হয়তো বাইরে আসছেন না। কিন্তু মানুষ যদি এক হন এবং তারা যদি এই মোহাম্মদ ইউনূসের তাণ্ডব বন্ধ করতে চান, তাহলে প্রত্যেককে পথে নামতে হবে এবং তারা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবেন। বেশ, খুব ভালো একটা কথা বললো অরিত্র। শেষ পর্যন্ত একটাই বলার যে এই তাণ্ডবের ছবি আমরা বাংলাদেশে দেখে অভ্যস্ত নয়। আমরা বাংলাদেশের বই পড়ে অভ্যস্ত, বাংলাদেশের গান শুনে অভ্যস্ত, বাংলা গান শুনে অভ্যস্ত এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে আমরা অভ্যস্ত। হয়তো এই তাণ্ডব লীলার ছবি আমাদের, আপনাদের সবাইকে ব্যথিত এবং একই সঙ্গে আঘাত করছে। তবে আজকের এই পর্যন্ত 4টা খবর। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 4টা খবরে।